আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, মেটাফিজিক্যাল পোয়েম। কবিতার নাম দ্য রেলিক। দ্য রেলিক, রিটেন বাই জন ডান। তাহলে আমরা সরাসরি কবিতার বিষয়ে চলে আসছি। আমাদের আলোচ্য বিষয় দ্য রেলিক। এই রেলিক বানানটি আধুনিক বানান হলো RELIC, কিন্তু পুরনো বানান হলো RELIQUE। যাই হোক, আমাদের কবিতা দ্য রেলিক। তাহলে প্রথমে প্রশ্ন আসে, রেলিক বিষয়টা কি? রেলিক হলো ধ্বংসাবশেষ। এখানে শারীরিক ধ্বংসাবশেষ কিংবা অন্য এক অর্থে এই রেলিক মানে সংরক্ষিত স্মৃতিচিহ্ন। অর্থাৎ কিনা কোনো মানুষ যদি মরে যায়, তার ডেড বডিটাকে রেখে দেওয়া হয় বা কবরে রাখা হয়, তখন স্বাভাবিকভাবেই সেই শরীর, সেই বডিটা পচে গিয়ে কিছু না কিছু অংশ থেকে যায়। সেই সূত্র ধরে দ্য রেলিক এখানে ধ্বংসাবশেষ, শরীরের ধ্বংসাবশেষ, বা বলা যেতে পারে সংরক্ষিত স্মৃতি চিহ্নের ধ্বংসাবশেষ। বলাই হলো এটা একটা মেটাফিজিক্যাল পোয়েম। মেটাফিজিক্যাল, মেটা কথার অর্থটা কি? আফটার। তাহলে মেটাফিজিক্যাল কথার অর্থ হলো আফটার দ্য ফিজিক্যাল। আরো ভালো করে পরিষ্কার করে বুঝালে বিয়ন্ড দ্য ফিজিক্যাল, অর্থাৎ শারীরিক বিষয়ের পরে। আমাদের এই কবিতায় যে আলোচনা হবে সেটা শারীরিক বিষয় নয়। শারীরিক বিষয়ের পরে এই পৃথিবীতে কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। Metaphysics cannot be explained by science. বিজ্ঞান দ্বারা এই মেটাফিজিক্স ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায় না। তাহলে বিজ্ঞানেরও পরে, অর্থাৎ বিজ্ঞান দ্বারা আলোচনার মধ্যে নয়। এটা কোনো মনন বিষয় হবে। তাহলে বিজ্ঞান দ্বারা এর ব্যাখ্যা করা সম্ভব নয়। ইটস রিয়েলি ফিলোসফিক্যাল থিওরি, একটা দার্শনিক চিন্তা। এই জিনিসটাকে আমরা যে আজকে আলোচনা করব, এটাকে হাত দিয়ে ধরা যাবে না, টাচ করা যায় না। দার্শনিক চিন্তনে এক সত্যতার অনুভব, তার মানে ফিলিংসের মধ্যে বুঝতে হবে। কিন্তু এরও একটা এক্সিস্টেন্স আছে, এরও একটা সত্তা আছে, তবে সেই সত্তাটাকে টাচ করা যায় না। চিন্তনের মাধ্যমে বুঝতে হয়, কল্পনার মাধ্যমে বুঝতে হয়, বিশ্বাসের মাধ্যমে বুঝতে হয়, সচেতনতায় বুঝতে হয়। অর্থাৎ
এটা মস্তিষ্কের কাজ, হৃদয় মনের কাজ, অনুভবের কাজ। সেই জন্যই বলা হয়েছে বিজ্ঞান দ্বারা এর কিছু বিষয় নেই। তাহলে পরিষ্কার করে মেটাফিজিক্যাল ব্যাপারটা সেটা হবে আধ্যাত্মিক বিষয়, জগতের উপরের কোনো বিষয়, ধর্মীয় কোনো বিষয় যেটা বিজ্ঞান দিয়ে কিছু করা যায় না, লাভ বিষয়, লাভ ভালোবাসার বিষয়। এই আধ্যাত্মিক বিষয়, ধর্মীয় বিষয়, লাভ, এগুলোকে বিজ্ঞানের দ্বারা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা যায় না। তাই এই মেটাফিজিক্যাল বিষয়টি অনুভব, চিন্তন, ফিলিংয়ের মধ্যে বুঝতে হবে। আর আমাদের কবিতার মধ্যেও, দ্য রেলিকের মধ্যে এই বিষয়টাই রয়েছে। এই ধরনের মেটাফিজিক্যাল লাভ পোয়েম, এটা অবশ্যই একটা মেটাফিজিক্যাল লাভ পোয়েম, কিন্তু এগুলো হাইলি ইন্টেলেকচুয়াল হয়, বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে হয়। যেমন স্বর্গীয় বিষয়, এ তো চিন্তার মাধ্যমে বুঝতে হবে, অনুভবের মাধ্যমে বুঝতে হবে, বিশ্বাসের মাধ্যমে বুঝতে হবে। স্বর্গীয় বিষয় এটা ধরা ছোঁয়ার বাইরে। আর এই ধরা ছোঁয়ার বাইরে যে জিনিসগুলো, সেগুলোই তো মেটাফিজিক্যাল বিষয়। এই জিনিসগুলোর মধ্যে উইথ ইমোশন, তোমার আবেগ লাগবে, থট চিন্তন লাগবে, ফিলিং অনুভব লাগবে, আইডিয়া ধারণা লাগবে, বিলিফ বিশ্বাস লাগবে। তখন আমরা উই ক্যান টাচ মেটাফিজিক্যাল। যদি আমার বিশ্বাস থাকে, আবেগ থাকে, অনুভব থাকে, ধারণা থাকে, কল্পনা থাকে, চিন্তন থাকে, তাহলেই আমি মেটাফিজিক্যাল বিষয়টাকে ধরতে পারবো, বুঝতে পারবো। তাহলে বলা হলো যে মেটাফিজিক্যাল লাভ পোয়েম এটা, আর হাইলি ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তায় বুঝতে হবে। কিন্তু বলা হয় যে এই রেলিক কবিতাটি এক্সিলেন্ট মেটাফিজিক্যাল পোয়েম, মানে খুব চিন্তার মাধ্যমে আনতে হবে। এর মধ্যে কি আছে? কমপ্লেক্স ইমেজারি, একটা জটিল কল্পনা রয়েছে। কল্পনা, তোমাকে কল্পনার জগতে যেতে হবে। কনসেপ্ট রয়েছে, বুদ্ধিদীপ্ত বিষয় রয়েছে। পিওর লাভ বিষয়ে কথা বলা হয়েছে। পিওর লাভ অর্থাৎ প্ল্যাটনিক লাভ, স্বর্গীয় লাভ, যেখানে ফিজিক্যালের ব্যাপার নেই। আর তাই ডানের এই কবিতা দ্য রেলিককে বলা হয় ইমাজিনেটিভ জিনিয়াস। এমন একটা কল্পিত বিষয় নিয়ে কিন্তু আমাদের আলোচনা। কবির কথায়, কবির ভাষায়, তাহলে কবিতায় কি বলা আছে, কিভাবে কবি ব্যাখ্যা করতে চাইছেন আমরা দেখি। যখন আমার কবর, কবি বলছেন, কবি তো মরেননি এখন, কিন্তু কল্পনা করছেন, যখন আমার কবর দ্বিতীয়বার খোদাই করা হবে বা খোলা হবে। কবি তো মরেননি, কল্পনায়। যখন আমার কবর দ্বিতীয়বার খোলা হবে বা অন্য কোনো ডেড বডি রাখা হবে, অর্থাৎ ব্যাপারটা কীরকম, আমাদের এখানে প্রচলন নেই যে একটা কবর সেটাকে খুলে বা খোদাই করে আবার অন্য একটা বডিকে রাখতে হবে, পুরানোটা সরিয়ে ফেলতে হবে, এরকম কিছু নেই। হয়তো কবি তার অভিজ্ঞতার মধ্যে আছে, বা অনেক জায়গায় এরকমও আছে
জায়গার অভাবে যে কবরের পর কবর কবর হচ্ছে, সেই ভাবনাটাও কল্পনার মধ্যে নিতে হবে। অর্থাৎ কবি যে স্থানটির কথা উল্লেখ করেছেন সেখানে কবরকে দুবার খোলার নিয়ম আছে। একটা কবর যদি পুরনো হয়ে যায় সেই স্থানে আবার কাউকে কবরস্থ করা যেতে পারে, মেনে নিলাম। এবার কবি বলেছেন কল্পিত মৃত্যুর কথা ভেবে কবরে একটা বিশেষ দিক দেখা যাবে। কি? তিনি কল্পিতভাবে বলছেন এক নারী যেমন অন্য কাউকে এন্টারটেইনমেন্ট করার জন্য বিছানায় নিয়ে যায়, এই কবরও যেন অন্য কাউকে সেইভাবে স্বাগত জানাবে। যেমন আমার ডেড বডি ছিল, আমি আপন ছিলাম, এবার আমাকে সরিয়ে অন্য একটা নতুন ডেড বডি নিয়ে আসা হবে, কল্পনা করেছেন কবি। তাহলে এই কবরস্থান যেন অন্য কাউকে স্বাগত জানাবে। আর এই কবর খোদাই করবে কে? তাকে বলা হয় গ্রেভ ডিগার। যে গ্রেভ ডিগার অর্থাৎ কবর খোদাইকারী, সে তো আমার কবর খুলবে। যখন দ্বিতীয়বার আমার কবর খুলবে তখন দেখতে পাবে আমার হাড় কঙ্কালে আমার প্রেমিকার সুন্দর চুলের কঙ্কনে বেষ্টিত থাকবে। অর্থাৎ আমার বডিটা, কঙ্কালটা যে যা অবশিষ্ট থাকবে, রেলিক যা অবশিষ্ট থাকবে, তার মধ্যে আমার প্রেমিকার চুলের কঙ্কনে, চুল দ্বারা কঙ্কন, সেটা ঘিরে থাকবে যেন রেলিকের মতন। অর্থাৎ কোনো মনীষীর শরীরের কোনো অংশ যেমন দীর্ঘদিন বেঁচে থাকে, অটুট থাকে বা রাখা হয়, আমার শরীরের হাড় ইত্যাদি যা থাকবে তার মধ্যে প্রেমিকার চুলের কঙ্কনের দ্বারা বেষ্টিত থাকবে। ঠিক তেমনই অটুট থাকবে আমার কঙ্কাল চুলের কঙ্কনে বাঁধা। তখন এই গ্রেভ ডিগার যে কবর খোদাই করে সে বিশ্বাস করবে এমন দৃশ্য সে কখনো দেখেনি। সে তখন আমার মৃতদেহকে ডিস্টার্ব করতে চাইবে না, কারণ এই অবাক কথা, হাড়গুড়ি তো অনেক শেষ হয়ে গেছে, কিন্তু কিছু অবশিষ্ট যেখানে আছে সেখানে প্রেমিকার চুলের বন্ধনী দ্বারা সুন্দর করে বেঁধে রাখা আছে। অবাক হয়ে যাবে সেই গ্রেভ ডিগার। গ্রেভ ডিগার তখন ভাববে দুইজন প্রেমিক প্রেমিকা যেন শুয়ে আছে। কবির প্রেমিকা কিন্তু মরেনি, কবি কল্পনা করেছেন তিনি মরে গেছেন বা তিনি মরে যাবেন। কিন্তু গ্রেভ ডিগার ভাববে যে এত সুন্দর করে চুলের বেষ্টনী আছে যেন দুজন প্রেমিক প্রেমিকা ডেড বডি একসঙ্গেই ছিল। আর এই চুলের যে ব্রেসলেট, ওই বন্ধনীটাকে ব্রেসলেট বলা হয়, দুজনকে এক করে রেখেছে। এই চুলের ব্রেসলেটটা দুজনকে এক করে রেখেছে মৃত্যুর পরে, শেষ হয়ে যাওয়ার পরেও। কি অমর প্রেম!
কি চিন্তা, কি কল্পনা। কবি এবার বলেছেন লাস্ট বিজি ডে, সেই ব্যস্ত দিন। কোন ব্যস্ত দিন? দ্য লাস্ট বিজি ডে, অর্থাৎ যেদিন ভাগাভাগি হবে আমি স্বর্গে যাব না নরকে যাব, সেই বিচারের দিন। বিশ্বাস লাস্ট বিজি ডেতে, অর্থাৎ ঈশ্বরের কাছে স্বর্গ নরকে যাওয়ার শেষ দিনের, সিদ্ধান্তের শেষ দিনে এই ব্রেসলেট, এই চুলের ব্রেসলেট আমাদেরকে এক করে রাখবে। তখন আমরা জেগে উঠব, মানে তখন পর্যন্ত একসঙ্গেই থাকব। কবি বলেছেন আমার ধারণা, যদি কবর খুলে ভবিষ্যতে আমাদের পাওয়া যায়, তবে এখানে কেউ কেউ কুসংস্কার বা সুপারস্টিশন সেটা মনে করতেই পারে, কিন্তু যেটা বাস্তব সেটা হলো আমাদের প্রেম পবিত্র এবং আমরা একসঙ্গে। যখন আমি বেঁচে ছিলাম তখনও আমরা একসঙ্গে, মরে যাওয়ার পরেও একসঙ্গে, শেষ বিজি ডে পর্যন্ত একসঙ্গেই। তখন হয়তো কবির কল্পনা যে তখন হয়তো এই গ্রেভ ডিগার বা যে কবর খোদাই করে সে আমাদের ডেড বডিটাকে নিয়ে কোনো বিশপ বা ধর্মগুরুর কাছে যাবে, কিংবা কোনো রাজার কাছে নিয়ে যাবে। তখন সেই রাজারা বলবে বা ধর্মগুরু বলবে, মনীষীদের ডেড বডি কবরে যেমনভাবে দেহাংশভাবে রাখা হয় পবিত্রভাবে, আমাদের প্রেম যুগলকেও এই প্রেম বন্ধনও সেদিন এই পবিত্রই থাকবে। অর্থাৎ বিশপ রাজা মনে করবে, বাহ কত সুন্দর, এখনো তারা একসঙ্গে সেতু বন্ধনেই রয়েছে। কার মতো? যেমন মনীষীদের বডি থাকে, তার মানে আমাদের এই প্রেম অনেকটা যেন মনীষীদের মতনই পবিত্র বিষয় আমাদেরও থাকবে। তখন মেরি ম্যাগডেলেন বুঝতে পারবে আমাদের ভালোবাসার কথা এবং আমাদেরকে প্রশংসা করবে। কে এই মেরি ম্যাগডেলেন? প্রকৃত অর্থে এই ম্যাগডেলেন মিথিক্যাল পুরনো কাহিনীতে তিনি একজন বারবনিতা বা পতিতা ছিলেন, কিন্তু জেসাস ক্রাইস্ট তাকে স্পর্শ করে পবিত্র করে দেয়। আর তারপর থেকে এই মহিলা, এই নারী রেসপেক্টিভ, শ্রদ্ধাশীলা হয়ে যায়। এবং এও বলা হয় যে জেসাস ক্রাইস্টের যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন নাকি এই মেরি ম্যাগডেলেন নিজ চোখে সেটা দেখেছেন, তার সাক্ষী ছিলেন। অর্থাৎ এই মেরি ম্যাগডেলেন একজন রেসপেক্টিভ, শ্রদ্ধাশীলা মহিলা, নারী হিসাবে পরিচিত। তিনিও প্রশংসা করবেন। একটা ধর্মীয় কথাও সূত্র যে এই নারী জেসাস ক্রাইস্টের ক্রুশবিদ্ধ দেখেছিলেন, প্রশংসা করেছিলেন বা যাই করেছিলেন দেখেছিলেন। ঠিক তেমনই একটা পবিত্র বিষয় আমাদের দেখে তিনি প্রশংসা করবেন। কবি আরো চিন্তা করেছেন, শুধু এই মেরি ম্যাগডেলেন নয়, অন্য যুবতীরা, অন্য মানুষও আমাদের প্রেমের প্রশংসা করবে। জগৎ আমাদের প্রেমের প্রশংসা করবে, আমাদের বন্ধনের কথা বলবে।
তখন তারা ভাববে আমাদের প্রেমটা যেন মিরাকেল। এটা বিস্ময়কর বিষয়। তারা অবাক হয়ে যাবে যে আমাদের প্রেমে কোনো ফিজিক্যাল বা শারীরিক সম্পর্ক ছিল না। কি সুন্দর একটা পবিত্র প্রেম, যুগ যুগ ধরে একইভাবে একই সাথে রয়েছে। কবর যখন খুলবে, কুসংস্কারপন্ন মানুষরা কিছু ভাবলেও তারাও প্রশংসা করতে শুরু করবে, তারাও ভাববে এটা মিরাকেল, বিস্ময়, এক বিস্ময়ের প্রেম। এমনকি প্রেমের যে দেবী আছে, সেই প্রেমের দেবী যেন তাদের প্রশংসা করতে বাধ্য করাবে, তার ভাষায়, তার ল্যাঙ্গুয়েজে। এই তো ছিল কবিতা। তাহলে কি কি পাওয়া গেল? The lover has taken a bracelet of hair from the lady love for their love. কবি কল্পনা করছেন তিনি যখন মরে যাবেন, মরে গিয়ে কবরস্থ হবেন, তখন তার কাছে কি থাকবে? এ ব্রেসলেট অফ হেয়ার, চুলের ব্রেসলেট তার শরীরে বাঁধা থাকবে, হাতে বাঁধা থাকবে, হাড়ের মধ্যে বাঁধা থাকবে। The superstitious people, কুসংস্কারপন্ন লোক, dig the grave, তারা খুলবে কবরটাকে, in order to bury another dead body, অন্য বডি রাখার জন্য। They will find the bracelet of hair around the wrist. তারা তখন দেখবে আমার হাতে জড়িয়ে রয়েছে আমার প্রেমিকার চুলের সেই ব্রেসলেট। তারা সারপ্রাইজ হয়ে যাবে, তারা অবাক হয়ে যাবে। আমরা কি করেছিলাম? কিছুই নয়, only kissed out of the courtesy at meeting and parting. আমরা একসঙ্গে হতাম, যখন বিদায় নিতাম আমরা একে অপরকে চুম্বন করতাম, বাট নট ইট আদারওয়াইজ, আর কিছু বিষয় নয়। ডান এক্সপ্রেসেস বোথ ওয়ার্ল্ডলি অ্যান্ড স্পিরিচুয়াল লাভ, অর্থাৎ বাস্তব জগতের প্রেমের কথাও বলেছেন, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক হয়ে গেছে তেমন প্রেমের কথাও বলেছেন। ডান শোজ দ্য স্ট্রেংথ অফ দেয়ার লাভ, তাদের প্রেম কত খাঁটি, কত পিওর, কত জেনুইন, কত শক্ত, কত বন্ধনযুক্ত, ডান তা দেখিয়েছেন। আরো বলেছেন কবি, His beloved will remain in the pages of the poem, এই কবিতার মধ্যেই থাকবে, তারাই রোল মডেল হবে ফিউচার জেনারেশনের জন্য। তারা এই কবিতা পড়বে আর শুনবে আর বুঝবে যে কি গভীর প্রেম, বাস্তব, তারপর এবং তারপর। তারপর বলছে দ্য গ্রেভ ডিগার উইথ ব্রিং দেম টু দ্য বিশপ অর দ্য কিং, বলা হলো রাজার কাছে নিয়ে যাবে, বিশপের কাছে নিয়ে যাবে। কেন? টু ডিক্লেয়ার দেম অ্যাজ রেলিক, তখন বিশপ আর রাজা ঘোষণা করে দেবে যে এই রেলিক, মহাপুরুষদের শরীরের শেষ অংশ যেমন পবিত্র হয়ে থাকে, এদের শরীরও এমন, এদের প্রেমের যে সত্তা সেটাও এমন। ঘোষণা করবে কে? বিশপ। তার মানে একদিকে ধর্মের দিক থেকেও সাপোর্ট করবে, বাস্তব রাজাও সমর্থন করবে। হিজ লেডি লাভ উইল বি মেরি ম্যাগডালেন and the lover will be something matching to them. মেরি ম্যাগডালেন যেমন রেসপেক্টেড হয়েছিল,
শ্রদ্ধেয় হয়েছিল জেসাস তাকে টাচ করার পর। তার লেডি লাভ, এই কবির, এই প্রেমিকের লেডি লাভ যেন এরকম একজন স্বনামধন্য কিছু হবে, রেসপেক্টিভ কেউ হবে এই প্রেমের জন্যই। আর বলা হয়েছে দেয়ার পেয়ার উইল বি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ওমেন, অ্যান্ড সবাই প্রশংসা করবে, যুবতী, নারী, পুরুষ সবাই প্রশংসা করবে। তাহলে হাইলি ইমাজিনেটিভ, এটা কল্পনা। ব্রেসলেট অফ ব্রাইট হেয়ার, চুলের বেনুনি, চুলের বন্ধনী, হাইলি ইমাজিনেটিভ। আর এটাও কল্পনা যে অ্যাড্রেসিং করা হয়েছে এখানে টু মিসেস ম্যাকডালেন হারবার্ট, সেই শ্রদ্ধেয় নারীর কথাও নিয়ে আসা হয়েছে। তেমনই হবে তার প্রেমিকার নাম সুনাম। কেন? তাদের এই প্রেমের জন্যই। তাহলে ডান কি দেখিয়েছেন স্পিরিচুয়াল কানেকশন, একটা স্পিরিচুয়াল কানেকশন, একটা আধ্যাত্মিক কানেকশন, সংযোগ দেখিয়েছেন বিটুইন হিম অ্যান্ড দ্য লাভার, প্রেমিক প্রেমিকার সঙ্গে। বাস্তবে সাধারণ লাভ নয়, একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যোগসূত্র করে তার লাভের কথা বলেছেন। তাই ডান শোজ মিরাকেল অফ লাভ, বিস্ময় প্রেম। তাহলে এখানে থ্রি-ফোল্ড থিমস ছিল, তিনটা বিষয় ছিল, লাভ, ডেথ অ্যান্ড রিলিজিয়ান। There are threefold themes: love, death and religion. ভালোবাসার বিষয় ছিল, ডেথ মৃত্যুর কল্পনা ছিল, রিলিজিয়ান ধর্মীয় টাচ ছিল। এভাবেই ডান ডিলস উইথ এ হায়ার অ্যান্ড স্পিরিচুয়াল লাভ অর প্ল্যাটনিক লাভ। এইভাবে একটা উচ্চতর লাভের প্রশংসা করেছেন, বর্ণনা করেছেন। তাহলে এই রেলি কবিতায় জন ডান প্রেমিক প্রেমিকার যে ভালোবাসা, এই জগৎ থেকে মৃত্যুর পর আবার সেই বিজি ডে পর্যন্ত একসঙ্গে তারা রয়েছে, পবিত্র একটা ভালোবাসার কথা বলা হয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের কবিতার বিষয়, দ্য রেলিক, রিটেন বাই জন ডান। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।